আগে একবার দেশের খবর, অর্থাৎ গোটা ভারতের মানুষের রায়ে এবার সরকার গঠনের তোড়জোড়, সেই খবরের দিকেও নজর রাখবার চেষ্টা করব। দিল্লিতে ইতিমধ্যেই সরকার গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কারণ এনডিএ সরকার গড়তে এবার নীতিশ নাইডু ফ্যাক্টর, কারণ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির আসেনি এবং সেখান থেকে দাঁড়িয়েই এখন সব থেকে বড় প্রশ্ন, তাহলে কোন পথে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু? কারণ মোদী সরকার গঠনের পক্ষে সওয়াল চিরাগ পাসওয়ানের দলে, আবার অন্যদিকে একদিকে যেমন বুধে সরগরম দিল্লি, আবার একই দিনে এনডিএ এবং তার পাশাপাশি আইএনডিআইএ বৈঠক। কি হতে চলেছে 24-এর সরকার গঠনের সমীকরণ, এই সব আপডেটগুলো নেওয়ার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে। আমি সত্যজিতের কাছে আসবার চেষ্টা করব। সত্যজিৎ, এই মুহূর্তে গোটা দিল্লি জুড়ে সরকার গঠনের তোড়জোড় এবং এক্ষেত্রে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু যে একটা বিরাট বড় ফ্যাক্টর, তাহার আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না। ঠিক কতটা তোড়জোড়, কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে সত্যজিৎ? দেখো যদি দুটো বিষয়, একটা প্রথমেই চলে আসবে যে সরকার গঠনের ক্ষেত্রে যেটা কিছু আগেই দর্শকদের আমরা জানিয়েছি যে ইলেকশন কমিশনের আধিকারিকরা পৌঁছবেন, তারা রাষ্ট্রপতির কাছে তারা এই ফলাফলের নির্যাস তুলে দেবেন, ফলাফল তুলে দেবেন। তারপর রাষ্ট্রপতি নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি ভবন থেকে আহ্বান জানানো হবে যোগ্যতম দলকে। এবার দেখো যোগ্যতম দল এক্ষেত্রে 272 যে ম্যাজিক ফিগার, সেই ফিগার তো এখনো পর্যন্ত সেই ফিগার তো বিজেপি স্পর্শ করতে পারেনি। ফলে একক সংখ্যাগরিষ্ঠ কারো কাছে, সংখ্যাগরিষ্ঠতা কারো কাছে এই মুহূর্তে নেই। তাহলে তোমাকে জোটের ক্ষেত্রে আসতে হবে। এনডিএ জোট সেই সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে, অর্থাৎ সেই ম্যাজিক ফিগারকে অতিক্রম করে গেছে এবং 20টি আসন তারা বেশিও পেয়েছে। এবং অন্যদিকে আইএনডিআইএ জোট, তারা প্রথমে দাবি করেছিলেন রাহুল গান্ধী যে 295, কিন্তু এটাও বলেছিলেন যে 230-এর নিচে তারা নামবেন না এবং 234-এ তারা এই মুহূর্তে রয়েছেন। এবার যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আইএনডিআইয়ের তরফে নির্দিষ্টভাবে জেডিইউ প্রধান নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রী হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং নির্দিষ্টভাবে অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি টিডিপির চন্দ্রবাবু নাইডু, তিনি ইতিমধ্যেই এনডিএর শরিক, তার ক্ষেত্রেও বিভিন্ন রকম যেটা কান পাতলে শোনা যাচ্ছে যে একাধিক প্রস্তাব বিভিন্ন অংশ থেকে যাচ্ছে। তবে ইতিমধ্যেই তেলুগু দেশম পার্টির তরফে জানানো হয়েছে যে তারা এনডিএর ক্ষেত্রেই তারা বেসরকারিভাবে জানাচ্ছেন বা বিভিন্ন অংশ থেকে যে তথ্য আসছে যে এনডিএর সঙ্গে তারা আপাতভাবে থাকার ক্ষেত্রে তারা অনেকটাই স্বচ্ছন্দ বোধ করছেন। অন্যদিকে নীতিশ কুমারের ভূমিকাটাও এখনও পর্যন্ত যে খুব পরিষ্কার এমন না। তিনি এসেছিলেন দিল্লিতে, এসে তিনি এর আগে আমরা দেখা করেছিলেন, তিনি সেই ছবি আমরা দেখেছিলাম। তবে এনডিএর ক্ষেত্রে নীতিশ কুমার তিনি থাকবেন, জেডিইউ থাকবে, এটা এনডিএর শরিকরা আশা প্রকাশ করছে। এবং একইভাবে তুমি দেখছো যে আইএনডিএ জোটের ক্ষেত্রে আমরা যে ছবি দেখেছি, তাদেরও বৈঠক আজকে, অর্থাৎ বিকেল 4টের সময় এবং সন্ধ্যে 6টার সময় এনডিএর বৈঠক। ফলে ব্যাক টু ব্যাক দুটো গুরুত্বপূর্ণ বৈঠক, কারা থাকবেন কারা যাবেন। এবং দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে যে ঘোড়া কেনাবেচার যে তথ্য ভারতবর্ষের রাজনৈতিক মহলে বারে বারে উঠে এসছে, সেই তথ্যের ইতিমধ্যেই যে আনাগোনা সেটা শুরুও হয়েছে। ফলে ক্রমশ এই ছবিটা জটিল হতে পারে, বা অনেক ক্ষেত্রেই মনে করা হচ্ছে যেহেতু 1962 সালের পর থেকে টানা 3বার কোনো এককভাবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকেনি। একেবারে সত্যজিৎ, এখান থেকে আমি তোমার কাছে আসবো। তার আগে একবার এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান, তিনি যে সঙ্গে থাকবার কথা বলেছেন বা এই সামগ্রিক বিষয় এনডিএ সরকার গড়ার বিষয় নিয়ে তার ঠিকই প্রতিক্রিয়া একবার শোনানোর চেষ্টা করব। किसी को कोई ऑफर नहीं मिल रहा है और एनडीए गठबंधन एकजुट है। इस बात को आप लोग लिख लीजिए। अब वो दिन दूर नहीं जब मेरे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में एनडीए का हर एक घटक दल मजबूती से हम लोग सरकार बनाएंगे। शपथ लेने की तैयारी है और ये सरकार मजबूती से अगले 5 साल मेरे प्रधानमंत्री जी के नेतृत्व में चलेगी। भाई कहाँ चूक हुई ये जरूर मंथन करने का विषय है। एनडीए एक साथ बैठकर जरूर इस पर चिंतन हम लोग करेंगे और 2029 के लोकसभा के चुनाव में बिहार से 40 की 40 सीटें। বিস্তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমি আবারও সত্যজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। সত্যজিৎ, সে জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার, মজবুত সরকার গড়বার যে প্রচেষ্টায় সব রকম পরিস্থিতি চলছে, যা তুমি কিছুক্ষণ আগেই বর্ণনা করছিলে সত্যজিৎ।
হ্যাঁ দেখো, রামবিলাস পাসওয়ান, প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, এবং তিনি যে বক্তব্য রাখছেন যে তারা এই এনডিএতেই যথেষ্ট ভালো শরিক হিসেবে থাকবেন, তিনি তার জায়গা থেকে আশা প্রকাশ করেছেন। দিল্লি বলছে যে এখনও পর্যন্ত গঙ্গা দিয়ে জল বহুদূর, অর্থাৎ নির্দিষ্টভাবে যমুনা দিয়ে জল বহু গড়াবে, এখনও পর্যন্ত সে ছবি উঠে আসছে। তবে নির্দিষ্ট যে তথ্য এবং সংখ্যা তাতে এখনও পর্যন্ত এনডিএ এগিয়ে রয়েছে এবং তারাই সরকার গড়ার ক্ষেত্রে যোগ্য দাবিদার বলে নিজে দাবিও করেছেন। গতকালই প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন সেই ছবিটাই উঠে এসেছিল, যেটা বলছিলাম যে 1962 সালের পর থেকে এটা দুর্লভ একটা সুযোগ বলে মনে করা হয়, পরপর 3 বার। এবং তুমি নির্দিষ্টভাবে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে অ্যান্টি ইনক্যাম্বেন্সি ফোর্স যেটা কাজ করেছে সেটা এবারের ক্ষেত্রে কাজ করেছে, কারণ গতবার 2019 সালে আমরা দেখেছিলাম যে 303 বিজেপি এককভাবে পার করতে পেরেছিল বা 303-এ তারা পৌঁছেছিল, এককভাবে তারা ম্যাজিক ফিগারকে স্পর্শ করে অতিক্রম করে গেছিল। এবারের ক্ষেত্রে সেই ছবিটা নেই, 248-এ তারা সীমাবদ্ধ রয়েছে। ফলে এক্ষেত্রে যে অনেকটা এগিয়ে যাওয়ার পথ বাকি ছিল, ফলে রাজনৈতিকভাবে দিল্লির বুকে যে ছবিটা উঠে আসছে যে শরিক নির্ভরতা, অর্থাৎ এনডিএ অ্যালায়েন্সের ওপর বিজেপি 2019-এর ক্ষেত্রে যে ছবিটা দেখো এককভাবেই সরকার গঠনের দাবিদার ছিল, এবার ছবিটা ভিন্ন, এবার শরিকের ওপর নির্ভরতা বাড়ছে। এনডিএ অ্যালায়েন্স, যেটা এনডিএ অর্থাৎ যে তাদের যে অ্যালায়েন্সের উপর, জোটের উপর অনেক বেশি নির্ভরতা বাড়িয়ে তুলতে হবে। এবং আজকে তুমি জানো যে ক্যাবিনেট, বিদায়ী ক্যাবিনেটের যে বৈঠক, সেই বৈঠকটা এটা মনে করা হচ্ছে যে সেই বৈঠকে আরও একবার শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে যে নিজেদের মধ্যে বোঝাপড়া বা কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটাকে সমাধানের চেষ্টা করা হবে। এবং তারপরেই রাষ্ট্রপতি যখন যোগ্যতম জোট হিসেবে এনডিএকে আহ্বান করবে, এখনও পর্যন্ত তারা সংখ্যার দিক থেকে এগিয়ে আছে, তখন যাতে সবাই সমভাবে যেতে পারে সেই ছবিটাও তারা তুলে ধরার চেষ্টা করবেন বলে বিভিন্ন অংশ মনে করছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকে এনডিএর যে বৈঠক, সেই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্রবাবু নাইডুর এখানে রোলটা যেমন একদম গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, নীতিশ কুমারের গুরুত্বপূর্ণ ভূমিকা। নীতিশ কুমারকে, চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে রেখেই এনডিএ তারা চাইছে যে এই শরিককে আরও শক্তপোক্ত করে তারা এই তৃতীয়বারের জন্য সরকার গড়ার ক্ষেত্রে আবেদন করবে। অন্যদিকে আইএনডিআই জোট তারাও চাইছে সত্যজিৎ এখান থেকে, অর্থাৎ এনডিএর পাশাপাশি আইএনডিআই জোট তাদের যে পৃথক একটি বৈঠক রয়েছে, আমরা সেদিকেও নজর রাখবার চেষ্টা করব। আমাদের অপর প্রতিনিধি নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি সত্যজিৎকে সঙ্গে থাকবার জন্য বলবো, আমি ইন্দ্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করব। ইন্দ্রাণী, যে বিষয়টা একটু আগে সত্যজিৎ বর্ণনা করছিল, অর্থাৎ এনডিএর পার্টটা খুব স্বাভাবিকভাবেই যেমন জোরালো হচ্ছে, তার পাশাপাশি আইএনডিআইএ তাদের এই আসন, বিশেষ করে কংগ্রেসের প্রায় দ্বিগুণ করে ফিরে আসা 19-এর পর 24-এ। এবং অন্যদিকে আমরা দেখেছি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি বলেছেন যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই বৈঠকে, অর্থাৎ তৃণমূলের সেনাপতি সেই বৈঠকে যোগ দেবেন। আইএনডিআই এর ভূমিকা এবং তাদের বৈঠক রিলেটেড ঠিক কি আপডেট রয়েছে ইন্দ্রাণী এই মুহূর্তে? দেখো, দিল্লিতে আজকে সন্ধ্যে 6টার সময় মল্লিকার্জুন খার্গের বাসভবন 10 নম্বর রাজাজি মার্গে আইএনডিআইএ জোটের বৈঠক, এবং এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু একের পর এক বিরোধী জোটের নেতারা দিল্লি এসে পৌঁছাচ্ছেন। দিল্লি এসে পৌঁছে গিয়েছেন শরদ পাওয়ার, তার মেয়ে সুপ্রিয়া সুলে, আসছেন অখিলেশ যাদব, আসছেন তেজস্বী যাদব, এবং একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার সময় কলকাতা থেকে ইন্দ্রাণী তোমার কাছে আসবো। ইন্দ্রাণী, এখান থেকে একদিকে তেজস্বী যাদব, অন্যদিকে বৃন্দা কারা, তারা ঠিক কি বলেছেন একবার শুনিয়ে নেবার চেষ্টা করবো। जनता ने जो भाजपा को सबक सिखाया है, जो विभाजनकारी नीति, नफरत की राजनीति जो ये किया करते थे, उसमें जो है तानाशाही के खिलाफ लोगों ने वोट किया और इनको रोका है। और देश की जनता ने संविधान बचाने के लिए, लोकतंत्र को बचाने के लिए सब लोगों ने मतदान किया। और आप देखिएगा वही मतदान का असर जो दिखा कि भाजपा जो है मेजॉरिटी से बहुत दूर रहेगी। अब भाजपा के पास खुद का बहुमत नहीं है, अब भाजपा के लोग जो है डिपेंडेंट हो चुके हैं। एक बहुत भारी सेटबैक है मोदी जी के लिए, उनके एजेंडा के लिए, आरएसएस के एजेंडा के लिए, और जो इन्होंने सोचा था वो हिंदुस्तान की जनता ने स्वीकार नहीं किया। तो जहाँ तक मोदी जी की गारंटी का सवाल है, मोदी जी की गारंटी चली नहीं। अभी बीजेपी को
कोलिशन सरकार को ही चलाना पड़ेगा। मुख्यमंत्रियों को गिरफ्तार किया, अकाउंट्स को फ्रीज किया, अपोजिशन लीडर्स को बार बार जो है ना प्रताड़ित किया गया, धमकी दी गई, इतना ज़बरदस्त पैसा इस्तेमाल किया गया, हज़ारों करोड़ों रुपया इलेक्ट्रल बॉन्ड का पैसा अभी भी उनके पास था। इसके बावजूद भारत की जनता ने जवाब दिया कि तानाशाही के लिए हम तैयार नहीं हैं। অর্থাৎ যে পরিস্থিতি সেদিকে আমরা নজর রাখবার চেষ্টা করব এবং ইতিমধ্যেই বিমানে করে রওনাও দিয়ে দিয়েছেন তারা দিল্লির উদ্দেশ্যে। সেই ছবিটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করবো। তেজস্বী যাদব সহ অন্যান্য নেতৃত্বরা রওনা দিয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আবারও আমি ইন্দ্রাণীর কাছে যাওয়ার চেষ্টা করবো। ইন্দ্রাণী, বৈঠক নিয়ে যে আপডেট তুমি দিচ্ছিলে। দেখো, বেশ কিছু টুইস্ট আজকের এই বৈঠকে আসবে বলেই আমাদের ধারণা বা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। কারণ যদি ছবিটা তুমি দেখাচ্ছিলে তাতে যদি দেখো যে একই বিমানে সওয়ার হয়েছেন তেজস্বী যাদব এবং নীতিশ কুমার। তেজস্বী এবং নীতিশ কুমার এই মুহূর্তে বিহারে দুজন যুযুধান পক্ষ। তারা কেন একই বিমানে আসবে? তোমাকেও জানিয়ে রাখবো যে রাজনৈতিক ব্যক্তিত্বরা কোনো কিছু, বিশেষত এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া করেন না। এদিকে কিন্তু দুপক্ষকে দুটো বার্তা দিচ্ছে বলে ধারণা পর্যবেক্ষকদের। যে নীতিশ কুমার যেটা বলছেন যে তিনি যেমন এনডিএ জোটকে ধাক্কা একটা বার্তা দিতে চাইছেন, তেমনি তেজস্বী তিনিও কিন্তু আইএনডিআইএ জোটকে একটা বার্তা দিতে চাইছেন। এখন যেটা প্রশ্ন, যারা দুজনে একসাথে বিমানে সওয়ার তো হলেন, একসাথে দিল্লি এলেন, কিন্তু এদের দুজনের যাত্রা শেষ হবে কোথায়? দিল্লিতে এসে দুজনের যাত্রাপথ কি আলাদা আলাদা হয়ে যাবে, নাকি দুজনে একই সাথে একই দিকে যাবে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন। কারণ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থন না পেলে দিল্লি একবারে ইমরানি যে বিষয়টা তুমি উল্লেখ করছিলে, কারণ নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর সমর্থন না পেলে এনডিএ জোট অর্থাৎ এই যে সরকার গড়ার একটা বড় প্রশ্ন এই মুহূর্তে সামনে আসতে শুরু করে এবং সেই জায়গা থেকেই একই বিষয়ের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমি আপাতত ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো এবং যে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে, কারণ একদিকে এনডিএ বৈঠক, অন্যদিকে সমান গুরুত্বপূর্ণ আইএনডিআইএ জোটের বৈঠকও। এই প্রত্যেকটা ছবির দিকে আমাদের নজর থাকবে। আমি আরও একবার সত্যজিতের কাছে আসবার চেষ্টা করবো। সত্যজিৎ, ইন্দ্রাণী যে বিষয়টা বিশ্লেষণ করছিল, যে ছবি আমরা এই মুহূর্তে দেখানোরও চেষ্টা করছি, কারণ একই ফ্লাইটে একদিকে নীতিশ কুমার, একদিকে তেজস্বী যাদব, তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার প্রেক্ষিত কি হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছবিটা বেশ রোমাঞ্চকর। না, ইন্দ্রাণী যেমন বলছিল তথ্য ঠিকই আছে, কারণ বিহারের রাজনীতি, বাংলার পড়শি রাজ্য বিহারের রাজনীতির ক্ষেত্রে তেজস্বী বা তার ঘরানা এবং নীতিশ কুমারের ঘরানা, দুটো ঘরানা তো এক নয়, দুটো ঘরানার সঙ্গে বিভিন্ন রকম সমীকরণের অঙ্কও রয়েছে। যদিও জাতীয় ক্ষেত্রে এসে এই দুটো নদী, ভিন্ন ধারার নদী একই সাগরে মিলবে কিনা সেটা তো পরবর্তী সময়ে বলবে। সময় তো আজকেই সেই সময় এসছে, কারণ দুটো ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ বৈঠক জাতীয় রাজনীতির ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দেওয়ার বৈঠক। সেই বৈঠক দুটি কি, একটা এনডিএ আর অন্যটি হলো আইএনডিএ বা এনডি জোটের বৈঠক, এবং দুটি বৈঠকই হলো ঘর গুছিয়ে নেওয়ার পালা বা ঘর গুছিয়ে নেওয়ার বৈঠক। যে কথা রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা 230-এর নিচে নামবো না, কথা রেখেছেন 234। অন্যদিকে নরেন্দ্র মোদী যে দাবি করেছিলেন 400 পার, সেটার থেকে অনেক দূরেই তারা রয়েছেন। তবে তারা জোট হিসাবে তারা ম্যাজিক ফিগারকে অতিক্রম করেছেন, ফলে তারা যোগ্য জোট হিসাবে দাবি করতেই পারেন। এরপর যে ছবিটা আসবে, যেটা রাজধানীর বুকে কান পাতলে শোনা যাচ্ছে, যে ঘোড়া বেচাকেনার যে গল্প দীর্ঘদিন ধরে রাজনৈতিক রাজধানীর বুকে চলে বলে বিভিন্ন মহল মনে করে, সেই গল্পটা কতদূর পর্যন্ত পৌঁছবে, সেই গল্পটা কিসের উপর দাঁড়িয়ে থাকবে, সেই সমীকরণের কি কি পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে ঠিক কোন পর্যায়ে গিয়ে এই অঙ্ক স্থির হবে। তবে আপাতভাবে বিভিন্ন অংশ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এনডিএর পাল্লা ভারী অনেকটাই সরকার গঠনের ক্ষেত্রে, যেহেতু তাদের পক্ষে নাম্বার বা সংখ্যাটা বেশি আছে। এটা আপাতত ছবি, তবে ছবি কি পরিবর্তিত হয় সে বা পরিবর্তন আদৌ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। একদমই। বেশ, আপাতত ধন্যবাদ জানাবো। সত্যজিৎ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।